আসসালামু আলাইকুম। আজকের এই ঘটনাটি জিনকে নিয়ে পাঠিয়েছেন নিশাত নামে একটি ছেলে। তার বাসা ফরিদপুর। আর কিছু তিনি উল্লেখ করেননি। ঘটনাটি অত্যন্ত ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হলো। চলুন শুরু করা যাক ঘটনাটি। মা বাবা, আমি তোমাদের সরাসরি একটা কথা বলি। আমি না দুদিন থেকে অস্বাভাবিক কিছু একটা দেখি। আমার মনে হয় ও মানুষ না, ও একটা জিন। কারণ ও বাতাসে মিশে যায়। ওর পরনের পোশাক আর ও দেখতে অন্য রকমের সুন্দর। জানি না হঠাৎ করে এসব দেখছি কেন। খুশির কথায় ওর মা বাবা একে অপরের দিকে তাকিয়ে বলেন, মা, খুশি, তোকে আজ এমন একটা কথা বলবো যেটা শুনে তুই অনেক অবাক হবি। বিশ্বাস করতে চাইবি না, কিন্তু এটাই সত্যি। 2 বছর আগে তোর কাছে একটা জিন আসতো। বলতে পারিস তোকে জিনে ধরছে। আমরা তোর থেকে সেই জিনটাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। 2 বছর থেকে কেন জানি জিনটা তোর কাছে আসছেন না। মা বাবার মুখে এসব শুনে খুশি অবাক হয়ে বললেন, মানে এসব কি বলছো বাবা? 2 বছর আগে আমার কাছে জিন আসতো, তাহলে আমি সেটা জানি না কেন? তখন খুশির মা বললেন, তুই ওসব ভুলে গেছিস, মাথায় আঘাত পাবার কারণে। তোর মাথায় যে এখনো যন্ত্রণা করে, এটা ওই আঘাত পাবার কারণে। আমরা তো তোকে মিথ্যা বলবো না, তাই না? তোর কাছে জিনটা আসতো, ওর নামও আমরা জানি। ওর নাম আলিফ। সেই আলিফ নামে জিনটা হয়তো এখন তোর কাছে ফিরে আসছে। ও 2 বছর ধরে তোর কাছে আসে না। কেন আসেনি জানি না। তোকে এসব কথা বলার কারণ, তুই বড় হয়েছিস, সব বুঝতে শিখেছিস। তোকে আমরা অন্য কোথাও বিয়ে দিব। আমরা কোনো জিনকে মেনে নিতে পারি না, নিব না। সেই জিন তোর কাছে আসলে ওকে তাড়িয়ে দিবি। ওকে বলবি তোর কাছে যেন না আসে। মা বাবার কথায় খুশি মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে। এই বলে ঘরে চলে গেলেন খুশি। ঘরে গিয়ে বিছানায় বসে ভাবতে লাগলেন জিনটার কথা। জিনটা ওর কাছে আসলে ওর তো একটু হলেও মনে থাকবে। একটুও তো মনে নেই। এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে আসে। বিকেল হলে চাচাতো বোন প্রিয়া এসে বলে, খুশি, কিরে এখনো বের হসনি? আমরা তো রোজ রোজ মাঠে গিয়ে বসে থাকি, মুক্ত বাতাস খেতে খেতে গল্প করি। রোজ রোজ তো তুই আমাকে ডাকতে যাস, আজ এখনো ঘরে বসে আছিস? কিছু হইছে নাকি? প্রিয়ার কথায় খুশি বললেন, না কিছু হয়নি, চল। কথাটা বলে দুজনে মাঠে গিয়ে বসে গল্প করতে লাগলেন। খোলা মাঠ, একদিকে বাচ্চারা খেলা করছে। দুজনে সেখানে বসে গল্প করার সময় খুশি হঠাৎ একটা জায়গায় ওই জিনটাকে দেখতে পারে। জিনটাকে দেখে মাথা নিচু করে খুশি প্রিয়াকে বলেন, প্রিয়া, এই প্রিয়া, ওদিকে তাকাতো, দেখতো কে উনি? তখন প্রিয়া আশপাশে তাকিয়ে বলেন, কোথায়, কে? এখানে তো কেউ নেই, তুই কার কথা বলিস? প্রিয়ার এরকম কথায় খুশি মাথা তুকে তাকিয়ে বলেন, আরে ওখানে তো কাউকে দেখছিলাম, কোথায় গেল? খুশি, কার কথা বলছিস? এখানে আমরা দুজন ছাড়া কেউ নেই, কি সব বলছিস? প্রিয়ার কথার জবাবে খুশি বললেন, মানে কিছু না, তোর সাথে মজা করছিলাম, চল বাড়িতে যাই, একটু পর সন্ধ্যা নেমে আসবে। কথাটা বলে দুজনে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর খুশি আর কোথাও না গিয়ে মাকে রান্নার কাজে সাহায্য করলেন। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত আসায় খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে রইলেন খুশি। খুশি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখলেন। খুশি দেখেন ও বসে আছে জিনটার পাশে, আর জিনটা ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে আর বলছে, কি খুশি, তুমি কি ভাবছো এটা স্বপ্ন? না, এটা স্বপ্ন না, এটা বাস্তব। কথাটা বলে জিনটা খুশির কপালে হাত রাখে। জিনটা খুশির কপালে হাত রাখার পর খুশির মনে হলো ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার সাথে সাথে খুশি দেখেন ও সত্যি সত্যি ও জিনটার পাশে বসে আছে। জিনটাকে পাশে দেখে ভয়ে খুশি চিৎকার করতে যাবে, এমন সময় জিনটা বললেন, এই ভয় পেও না, আমার কথা শোনো, শান্ত হও। আমি তোমাকে বাহিরে নিয়ে আসছি, তোমাকে আবার ঘরে রেখে আসব। একটু কথা বলো, একটু পর রেখে আসব, ভয় পেও না। আলিফ জিনের কথায় খুশি ভয়ে ভয়ে বললেন, আপনি কে? আমাকে কেন দেখা দেন? কেন এখানে নিয়ে আসছেন আমাকে? খুশির কথার জবাবে জিনটা বলেন, তুমি তো জানো আমি কে,
জেনে আবারও জানতে চাইছো? আমি জিন, আমার নাম আলিফ। তুমি নিশ্চয়ই তোমার মা বাবার কাছে আমার কথা শুনছো। জিনটার এরকম কথায় খুশি বললেন, হ্যাঁ শুনছি। মা বাবা বলছে আপনার থেকে দূরে থাকতে। আপনার কোনো কথা আমার মনে নেই, মনে করতেও চাই না। আপনি আমাকে বাড়িতে রেখে আসুন আর চলে যান আমার জীবন থেকে। খুশির কথায় আলিফ জিন এমন একটা কথা খুশিকে বললেন যেটা শোনার পর অবাক হয়ে গেলেন খুশি। আলিফ জিন বললেন, খুশি, তোমার ও আমার বিয়ে হয়েছিল, তোমার ইচ্ছেতে আমরা বিয়ে করছি। জানি কথাটা এখন তুমি কোনোভাবে বিশ্বাস করবা না, কিন্তু এটাই সত্যি। তুমি আমার বউ, এই জিনের বউ। আমি তোমার জিন বর। তুমি হয়তো বলতে পারো আমরা বিয়ে করলে তোমার কিছু মনে নেই কেন, আমি এই 2 বছর তোমার কাছে আসিনি কেন। শোনো, তোমাকে সব ঘটনা খুলে বলি। ঘটনাটা শুরু আজ থেকে 3 বছর আগে। 3 বছর আগে তুমি তোমাদের গ্রামের একটা মেয়ের জিন ধরা ছাড়াতে দেখতে গিয়েছিলে। সেদিন ওই মেয়েটাকে জিন ছাড়ানো দেখে ফিরে আসার সময় তোমাকে আমি দেখি। তুমি আমার নজরে পড়ছিলা। আমি তখন ওই পথ দিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম। আমি তোমাকে দেখার পর পছন্দ করি, এরপর তোমাকে স্বপ্নে দেখা দেই, এরপর বাস্তবে। তারপর থেকে আমি তোমার কাছে আসি, দুজনে কথা বলি, এরপর আস্তে আস্তে আমাদের মাঝে ভালোবাসা হয়, আমরা বিয়ে করি। খুশি, আমরা যে বিয়ে করছি এই কথা কেউ জানতো না, এখনও জানে না। তোমাকে বিয়ে করার পর মাঝে মধ্যে জিন রাজ্যে নিয়ে যেতাম আমি। তেমনি একদিন তোমাকে জিন রাজ্যে নিয়ে যাই আর জিন রাজ্য ঘুরিয়ে দেখাতে থাকি। আমি তোমাকে জিন রাজ্য ঘুরিয়ে দেখানোর সময় আমার শত্রু জিন ওখানে আসে আর আমার সাথে যুদ্ধ শুরু করে। তখন আমিও ওর সাথে যুদ্ধ করি। দুজনের মাঝে যুদ্ধ চলার এক সময়ে সেই জিনটা রেগে তোমার উপরে আক্রমণ করে ফেলে। জিনটার তোমার উপরে আক্রমণ করায় তুমি মাথায় আঘাত পাও, তোমার শরীর থেকে রক্ত পড়তে থাকে। তুমি আঘাত পাওয়ায় আমি দ্রুত জিন রাজ্য থেকে তোমাকে তোমার বাড়িতে নিয়ে এসে ঘরে শুয়ে রাখি। এদিকে তখন তোমার মা তোমাকে অসুস্থ অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায়। তোমার মা বাবা তোমাকে হাসপাতালে নিয়ে যায় আর আমি ওদিকে ওই জিনটাকে গিয়ে ধরি যে তোমাকে আঘাত করছে। আমি ওকে ধরে রেগে আঘাত করতে করতে মেরে ফেলি। সেই জিনটা মারার পর বুঝতে পারি আমাদের জিন সর্দার আমাকে শাস্তি দিবে। হতে পারে আমার 2 বছর বা 5 বছরের কারাদণ্ড। আমি এসব বুঝতে পেরে হাসপাতালে তোমার কাছে আসি আর আমি নিজেই মায়াজাল সৃষ্টি করে তোমাকে সব ভুলিয়ে দেই আমার কথা, আমাদের বিয়ের কথা। আমি তোমাকে সব ভুলিয়ে দিয়ে জিন রাজ্যে যাবার পর জিন সর্দার আমাকে 2 বছরের শাস্তি প্রদান করেন। আমি 2 বছর কারাদণ্ডে থাকার পর ফিরে আসছি। আমি ফিরে এসে তোমাকে যে সব কিছু মনে করাবো সেটা আর করতে পারি না, কারণ তোমার মা বাবা একজন কবিরাজকে দিয়ে এমন কাজ করিয়ে রাখছে যার ফলে পুরনো কোনো কথা তোমাকে মনে করাতে পারবো না। আমি যা বললাম সব সত্যি। তুমি মাথায় আঘাত পাবার কারণে আমাকে ভুলে যাওনি। যদি মাথায় আঘাত পাবার পর ভুলতা তাহলে সবাইকে ভুলে যেতা, তোমার মা বাবার কথা মনে থাকতো না। জিনটার এরকম কথায় খুশি অবাক হয়ে বললেন, আমার পুরনো কথা কিছু মনে নেই। আপনার কথা সত্যি হলে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন আপনার প্রতি আমার কোনো ফিল আসছে না, না আসে মায়া, ভালোবাসা। আপনাকে দেখে আমার ভয় করে, কারণ আপনি একটা জিন। আমাকে যদি দয়া করে বাড়িতে রেখে আসতেন ভালো হতো। খুশির কথায় জিনটা বলেন, ঠিক আছে চলো, কিন্তু আমি তোমার কাছে আসব, কথা বলবো। তুমি আমার বউ, তোমাকে ছেড়ে কিভাবে দূরে থাকবো বলো। এই বলে আলিফ জিন খুশিকে ওর ঘরে রেখে চলে গেলেন। ঘরে এসে খুশি বাকি রাতটুকু না ঘুমিয়ে জেগে কাটিয়ে দিলেন। সকালবেলা খুশি খাবার খাওয়ার সময় ওর মাকে বললেন, আচ্ছা মা, তোমরা আমাকে যে জিনটার কথা বলছো ওই জিনটার বিষয়ে কি সবটা জানো? ও কি শুধু আমার কাছে এমনি আসতো নাকি আমাকে বিয়ে করছে? তখন ওর মা বললেন, আমাদের জানা মতে এমনি আসতো, তোমাকে পছন্দ করতো তাই আসতো। এদিকে তখন খুশির বাবা বললেন, কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? বাবার কথার জবাবে খুশি বললেন, বাবা, আমি ওই জিনটার সাথে কথা বলছি। জিনটা আমাকে বলছে 2 বছর আগে ও আমাকে বিয়ে করছে। কি বলিস এসব? তোকে বিয়ে করছে মানে? না না, এসব হয়তো ও মিথ্যা বলছে, তুই ওর কথা বিশ্বাস করবি না আর ওর সাথে কথাও বলবি না। তখন খুশি বললেন, ঠিক আছে। এই বলে খাবার খেয়ে ঘরে গেলেন। এদিকে খুশির মা খুশির বাবাকে বললেন, খুশির বাবা, কি করবা? বিষয়টা তো ভালো লাগছে না। তখন খুশির বাবা বললেন,
তুমি চিন্তা করো না, বেশি কিছু হবার আগে আমরা খুশিকে বিয়ে দিব। তুমি তো জানো আমাদের গ্রামের মেম্বার সাহেবের বড় ছেলে আমাদের মেয়ের জন্য পাগল, ওকে বিয়ে করতে চায়। আমরা এতদিন রাজি ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে রাজি হতেই হবে। আমি কালকেই মেম্বার সাহেবের সাথে কথা বলবো এই বিষয়ে। খুশির বাবার কথায় ওর মা রাজি হলেন। এদিকে রাতের বেলা খাবারের সময় খুশিকে জানিয়ে দেওয়া হলো মেম্বারের ছেলের সাথে ওর বিয়ের কথা ফাইনাল করবে। মা বাবার কথায় খুশি কিছু বললেন না, যদিও মেম্বারের ছেলেকে তার তেমনটা পছন্দ না। খুশি তখনও কিছু না বলে বাড়িতে চলে গেলেন। এই ঘটনার রাতে আলিফ জিন খুশির কাছে এসে বললেন, তোমাকে এত ভালোভাবে বুঝিয়ে বলার পরও আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারবে? তখন খুশি বললেন, আপনাকে তো আমি বললাম আপনার জন্য আমার ফিলিংস আসে না, না আসে মায়া ভালোবাসা। তাছাড়া আমি মা বাবার কথার বিরুদ্ধে কখনো কথা বলিনি। কিন্তু খুশি, মেম্বারের ছেলে ভালো না, তুমি পছন্দের বাইরে গিয়ে বিয়ে করবা? আলিফের কথায় খুশি বললেন, বললাম না মা বাবার কথার বাইরে যেতে পারি না। আপনি বুঝার চেষ্টা করুন আর দয়া করে চলে যান। খুশির কথায় চোখে পানি চলে আসলেন আলিফ জিনের। মন খারাপ করে জিনটা বললেন, আগে কত ভালোবাসতা আমাকে, ভালোই ছিলাম আমরা, কিন্তু মাঝখানে বিপদ এসে এলোমেলো করে দিল আমাদের। খুশি, তুমি আবার নতুন করে আমাকে ভালোবাসো, দেখবা ভালো লাগবে, সুখে থাকবে। কিন্তু খুশি কোনোভাবে রাজি হয় না। খুশি না রাজি হওয়ায় জিনটা বলেন, তোমাকে পেয়েও হারিয়েছি, কিন্তু একবারে হারাবো না, দেরিতে হলেও তোমাকে আবার ফিরে পাবো। আমি তোমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না। কথাটা বলে চলে গেলেন জিনটা। এদিকে মন খারাপ করে শুয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন খুশি। পরের দিন সকালে খুশি ওর মাকে বললেন, মা, বাবাকে দেখছি না, বাবা কোথায়? তখন ওর মা বললেন, তোর বাবা মেম্বার সাহেবের সাথে কথা বলতে গেছে, ওরা বিয়ের কথা বলতে আজ আসবে না অন্যদিন আসবে সেটা জানতে। মায়ের কথায় খুশি মন খারাপ করে বসে রইলেন। এদিকে বেশ কিছুক্ষণ পর খুশির বাবা এসে বললেন, খুশির মা, ওরা আজকে সন্ধ্যায় আসবে, সন্ধ্যায় এসে খুশিকে দেখে বিয়ের ডেট ঠিকঠাক করে যাবে, তুমি সবকিছু গুছিয়ে রেখো। খুশির বাবার কথায় ওর মা তাই করলেন, সবকিছু ঠিকঠাক করলেন। এদিকে কথা মতো সেদিন রাতে মেম্বার ও ওনার ছেলেসহ আরও আরেকজন আসলেন। সবাই এসে কথাবার্তা বলে নাস্তা করলেন। নাস্তা শেষে মেম্বার বললেন, খুশিকে নিয়ে আসুন, ওকে দেখে বিয়ের দিনটা ঠিক করি। তখন খুশির বাবা খুশির মাকে ইশারা দিয়ে বলায় খুশির মা খুশিকে নিয়ে আসলেন। সবার সামনে এসে খুশি সালাম দিয়ে বসলেন। ওখানে বসার পর মেম্বার খুশিকে কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় খুশি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। খুশি জ্ঞান হারানোর পর সময় ওকে ধরে বিছানায় শুইয়ে দেয়া হয়। ওকে বিছানায় শুইয়ে দেওয়ার পর ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবে খুশির জ্ঞান ফেরানো যায় না। এদিকে অনেক চেষ্টার পর ওর জ্ঞান ফেরানো না গেলে মেম্বার সাহেব খুশির বাবাকে বলেন, ভাই, খুশিকে শুইয়ে রাখুন, কাল হয়তো জ্ঞান ফিরবে, কাল আমার ছেলে এসে খোঁজ নিয়ে যাবে, যদি খুশি সুস্থ থাকে তো বিয়ের দিন ঠিক করে আপনাকে জানানো যাবে। কথাটা বলে চলে গেলেন মেম্বার সাহেব ওনার ছেলে সহ সবাই। ওনারা চলে যাবার পর হঠাৎ করেই আবার খুশির জ্ঞান ফেরে। খুশির জ্ঞান ফেরার সাথে সাথে খুশি বলেন, মা, কি হয়েছিল আমার? তখন খুশির মা বলেন, তুই হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলছিলি কেন, তোর মনে নেই? না মা, মনে নেই, জানি না হঠাৎ কি হলো, আমি দেখলাম আমি বসে আছি আলিফ জিনের পাশে, এরপরেই তো এখন হুঁশ আসলো। মেয়ের কথায় খুশির বাবা চিন্তিত হয়ে পড়েন। খুশি তাহলে এমনি জ্ঞান হারিয়ে ফেলেনি, জিনটা এসব করছে। খুশি চিন্তা করবে বলে ওর বাবা আর তেমন কিছু না বলে বললেন, চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, ঘুমা। কথাটা বলে খুশির মা বাবা তাদের ঘরে গেলেন। ওরা ঘরে গিয়ে খুশির মা বললেন, এখন কি হবে খুশির বাপ? জিনটা তো খুশির বিয়ে হতে দিচ্ছে না। মেম্বার সাহেব যদি এসব শোনে যে আমাদের মেয়ে জিনে ধরা, তাহলে তো ওনার ছেলের সাথে বিয়ে দিবে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। খুশির মায়ের কথায় ওর বাবা বললেন, আমার মনে হয় কোনো কবিরাজের কাছে যাওয়া উচিত। কালকে কোনো কবিরাজকে নিয়ে আসবো বাড়িতে, বা আমি কোনো কবিরাজের বাড়িতে যাব। তখন খুশির মা বললেন, হ্যাঁ তাই করা হোক, এটাই ভালো হবে, কাল কবিরাজের বাড়িতে যাবা। এই বলে দুজনে ঘুমিয়ে গেলেন। এদিকে পরের দিন সকাল হলে মেম্বার সাহেবের ছেলে আসলেন, যার সাথে খুশির বিয়ের কথা চলছে, ওর নাম শাকিল। তো মেম্বারের ছেলে এসে খুশির বাবাকে বললেন, চাচা, এখন খুশির কি খবর, ওর জ্ঞান ফিরছে? তখন খুশির বাবা বললেন, হ্যাঁ বাবা, জ্ঞান ফিরছে, বসো বাবা, এখানে বসো।
তখন মেম্বারের ছেলে বসে বললেন, খুশিকে একটু ডাকেন তো, বাবা বলছে ও কেমন আছে দেখে তারপর কথা বলতে। তখন খুশির মা খুশিকে ওখানে নিয়ে আসেন। খুশি মেম্বারের ছেলের সামনে এসে আবারও হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন। খুশি জ্ঞান হারানোর পর ওকে আবারও বিছানায় শুইয়ে দেয়া হয়। ওকে শুইয়ে দেবার পর মেম্বারের ছেলে বলে, গতকাল রাতেও জ্ঞান হারালেন, আজকেও তাই হলো। খুশির কি কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলতে পারেন, বলেন আমাকে। তখন খুশির বাবা মন খারাপ করে বললেন, আসলে বাবা, তোমাকে যে কিভাবে বলি, খুশির আসলে কোনো সমস্যা নেই, মানে শারীরিক অসুস্থ না। খুশিকে আসলে জিনে ধরছে, ওই জিনটা চায় না খুশির বিয়ে হোক, তাই তুমি আশায় খুশি জ্ঞান হারিয়ে ফেলছে। আমি চাইছিলাম আজকে কবিরাজের বাড়িতে যাব, তার আগে তুমি আসলে। খুশির বাবার কথায় মেম্বারের ছেলে বলেন, ওহো, এই কথা, এটা কোনো সমস্যা হলো। আমার পরিচিত একজন কবিরাজ আছে, আপনি আমার সাথে চলুন, জিনটার খবর করে ছাড়ব। ছেলেটার কথায় খুশির বাবা বললেন, ঠিক আছে চলো। এই বলে দুজনে চলে গেলেন একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাবার পর মেম্বারের ছেলে শাকিল বললেন, শোনো কবিরাজ ভাই, আমার হবু বউকে জিনে ধরছে, তুমি সব কিছু খোঁজ নিয়ে দেখো আর জিনটাকে ছাড়ানোর ব্যবস্থা করো। শাকিলের কথায় কবিরাজ বললেন, ঠিক আছে তাই হবে, তোমরা বসো, একটু অপেক্ষা করো। এই বলে কবিরাজ বেশ কিছুক্ষণ সময় নিয়ে খোঁজ খবর নিয়ে বললেন, খুশিকে জিনে ধরছে এটা ঠিক, জিনটা অনেক আগে থেকেই ওকে পছন্দ করে। এখন আসি মূল কথায়, আমি ওই জিনটার সাথে পারবো না, খুশির কাছ থেকে ওকে আলাদাও করতে পারবো না। এর কারণ জিজ্ঞেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। এর কারণ, আমি আলিফ জিনটাকে বন্দি করলে বা ছাড়াতে চাইলে ওর বন্ধু জিনেরা এসে আমাকে ধরবে। আলিফ জিনের শক্তিশালী কিছু বন্ধু জিন আছে, এমনকি আলিফ জিন নিজেও অনেকটা শক্তিশালী। কবিরাজের কথায় শাকির বলেন, এটা কোন কথা বললেন? কবিরাজ হয়ে জিনকে ভয় পান কেন? দেখুন না, চেষ্টা করে কিছু করতে পারেন কিনা। তখন কবিরাজ বললেন, আর বলার কিছু নেই, আমি এই কাজটা পারবই না। আমি না পারলেও একজন কবিরাজের ঠিকানা আপনাকে দেই, ওনার কাছে যান, উনি আমার ওস্তাদ জিন, ওনার কাছে গেলে উনি আলিফ জিনকে হাজির করতে পারবে। তখন কোনো উপায় না পেয়ে শাকিল ওস্তাদ কবিরাজের ঠিকানা নিয়ে খুশির বাবাসহ চলে গেলেন সেই কবিরাজের কাছে। ওস্তাদ কবিরাজের কাছে গিয়ে শাকিল সব খুলে বললেন ওনাকে। এদিকে তখন ওস্তাদ কবিরাজ সব শুনে বললেন, আমার সাথে আসুন। কথাটা বলপর ওস্তাদ কবিরাজ একটা ঘরে দুজন যে নিয়ে গিয়ে বসলেন। ওখানে বসে সামনে একটা কালো পর্দা টেনে বললেন, আমি ওই আলিফ জিনকে হাজির করব এখন। আমার ডাকে আলিফ জিন পর্দার ওপাশে হাজির হয়ে কথা বলবে। এই বলে কবিরাজ আলিফ জিনকে হাজির করলেন। আলিফ জিন হাজির হয়ে সবাইকে সালাম দিয়ে কবিরাজকে বললেন, আমাকে হাজির করার কারণ কি? তখন কবিরাজ বলেন, কারণ হলো খুশি। খুশিকে তুমি বিরক্ত করো কেন? কেনই না ওর কাছে আসো, ওকে অন্য কারো সাথে বিয়ে হতে না দাও। কবিরাজে তথার জবাবে জিনটা বলেন, কবিরাজ, আপনি কি আপনার স্ত্রীকে অন্য কারো সাথে বিয়ে হতে দিবেন? দিবেন না। আমি খুশিকে বিয়ে করছি, ওকে আমি ভালোবাসি, কিভাবে ওকে অন্য কারো সাথে বিয়ে হতে দেই বলেন? আমি ওকে ছাড়তে পারবো না। এদিকে তখন কবিরাজ বললেন, না, ছাড়তে হবে, চিরতরের জন্য ছেড়ে যাবি, হয় ছাড়, নইলে বন্দি হয়ে মারা যা, কোনটা করবি ভাব। কবিরাজের কথায় আলিফ জিন বলেন, কবিরাজ, আমি খুশিকে ছাড়ব না, আপনার যা ইচ্ছা হয় করেন, কি করতে পারেন করেন, আমি এখানেই আছি। আলিফ জিনের কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, তবে তাই হোক, দেখ তোর কি করি। এই বলে কবিরাজ আলিফ জিনকে বন্দি করতে যাবে, এমন সময় ঘরটা কেঁপে উঠলেন। মনে হলো কেউ ঘরটা ধরে নাড়াচাড়া করছে, এই বুঝি ঘরটাকে ধরে উড়িয়ে নিয়ে যাবে। এরকম অবস্থা দেখে আলিফ জিন বললেন, কিরে কবিরাজ, আমাকে বন্দি করবি না? কর, বন্দি কর। আমাকে বন্দি করার আগে ভাব, যে ঘর উড়িয়ে নিয়ে যেতে পারে সে তোদের কি অবস্থা করতে পারে। তখন কবিরাজ কোনো উপায় না পেয়ে বলল, যা, চলে যা। কবিরাজের কথায় আলিফ জিন সেখান থেকে চলে গেলেন। এদিকে তখন খুশির বাবা বললেন, কি হলো কবিরাজ সাহেব, আপনি ওকে যেতে দিলেন কেন? তখন কবিরাজ বললেন, এমনি তো আর যেতে দেইনি, আপনারা বুঝতে পারেননি, ওর সাথে ওর বন্ধুরা আসছিল, আমি বেশি কিছু করতে গেলে মেরে ফেলতো আমাকে। দেখুন, আমাকে মাফ করবেন, আমি এই বিষয়ে আর কিছু করতে পারবো না। তবে আমারও একজন ওস্তাদ আছেন, উনার কাছে যেতে পারেন,
উনি কালো জাদুর কাজ করে থাকেন। ওনার কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর পিশাচ জিনেরা বন্দী আছে। উনি জিনদের দিয়ে কাজ করায়। ওনাকে গিয়ে বললে আলিফ জিন সহ ওর বন্ধু সকল জিনদের বন্দী করবে আমার ওস্তাদ কবিরাজ। সেই কবিরাজের কথায় মেম্বারের ছেলে শাকিল বলল, ঠিক আছে, ওনার ঠিকানা বলুন। তখন কবিরাজ বড় কবিরাজের ঠিকানা দিলে শাকিল খুশির বাবাকে বললেন, চাচা, আজকে তো সময় হবে না, একটু পর রাত হয়ে যাবে, আমরা বরং বড় কবিরাজের ওখানে কালকে যাই। আপনি চিন্তা করবেন না, ওই জিনকে বন্দী করে বা মেরে তারপর ছাড়ব। এই বলে দুজনে দুজনের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর রাত নেমে আসলো। খুশির বাবা বাড়িতে গেলে খুশির মা জিজ্ঞেস করল, কি গো, কি হলো, কিছু কি করতে পারলে? তখন খুশির বাবা মাথা নাড়িয়ে বললেন, না, কিছু করতে পারলাম না। দুজন কবিরাজের কাছে গিয়েছিলাম, কোনো লাভ হলো না। কালকে একজন বড় কবিরাজের কাছে যেতে হবে। আশা করি ওই কবিরাজ আলিফ জিনকে বন্দী করে ফেলতে পারবে। তখন খুশির মা চিন্তিত হয়ে বললেন, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। কথাটা বলে সবাই খাবার খেয়ে নিলেন। খাবার শেষে ঘরে এসে শুয়ে পড়লেন খুশি। শুয়ে শুয়ে ভাবতে লাগলেন এসব কি শুরু হলো। এসব কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যাবে, এমন সময় খুশির পায়ের কাছে এসে আলিফ জিন বসে বললেন, তোমার মা বাবাকে বুঝতে পারো না? ওনাদের বলতে পারো না কবিরাজের কাছে গিয়ে কোনো লাভ হবে না? আমি তোমাকে অন্য কারো সাথে বিয়ে হতে দিব না, তুমি অন্তত বুঝার চেষ্টা করো। জিনের কথায় খুশি বললেন, আমি না, আপনি বুঝার চেষ্টা করেন। আমি চাই না আপনার ক্ষতি হোক। আমার মা বাবা যেভাবে হোক, যেখানে যেতে হয় হোক, বড় কবিরাজের কাছে যাবে আর আপনাকে বন্দী করবে। আপনি কি চান বন্দী হতে? আপনার ভালোর জন্য বলছি, চলে যান। না, যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার মা বাবা আমার কিছু করতে পারবে না। কোনো কবিরাজের কাছে যায় যাক, এখন ঘুমাও। এই বলে সেখান থেকে চলে গেলেন আলিফ জিন। আলিফ জিন চলে যাবার পর খুশি ঘুমিয়ে গেলেন। এদিকে পরের দিন কথা মতো মেম্বারের ছেলে খুশিদের বাড়িতে এসে খুশির বাবাকে নিয়ে রওনা করলেন ওই বড় কবিরাজের বাড়ির দিকে। ওরা কবিরাজের বাড়িতে যাবার সময় খুশির বাবা বললেন, আমরা যে কবিরাজের বাড়িতে যাচ্ছি বা গতকাল গিয়েছিলাম, এই কথা কি তুমি বাড়িতে বলছো? তোমার মা বাবা কি জানে এসব? তখন মেম্বার ছেলে বললেন, না, কাউকে কিছু বলিনি, কেউ কখনো জানবে না, এসব নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে দুজনে চলে গেলেন বড় কবিরাজের কাছে। ওখানে গিয়ে বড় কবিরাজকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে সেই কবিরাজ বললেন, আমি এই কাজ করতে পারবো। আমি এই কাজটা করতে পারবো, যেভাবে হোক সেই জিনকে বন্দী করব। এর বিনিময়ে আমাকে কিছু টাকা বাড়িয়ে দিতে হবে। তখন মেম্বারের ছেলে বললেন, যত টাকা লাগবে, আমাদের কাজ হওয়া চাই, আপনি এক্ষুনি কাজ শুরু করুন। তখন কবিরাজ বললেন, ঠিক আছে, এক্ষুনি আলিফ জিনকে হাজির করার ব্যবস্থা করছি। এই বলে কবিরাজ মেম্বারের ছেলে ও খুশির বাবাকে নিয়ে একটা ঘরে বসলেন। বসে কবিরাজ নিজের সামনে আগুন জ্বালিয়ে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর সেখানে এসে হাজির হলেন আলিফ জিন। আলিফ জিন আসায় কবিরাজ বললেন, শুনলাম তুই অনেক শক্তিশালী জিন হয়ে গেছিস, তোর ক্ষমতাও পাওয়ার আমার কাছে কিছু না। তোকে শেষবারের মতো একটা সুযোগ দেই, খুশির জীবন থেকে চলে যা। যদি ওকে যাস তো তোকে কিছু করব না, আর যদি না যাস তো আজকে হবে তোর জীবনের শেষ দিন। কবিরাজের কথায় আলিফ জিন বললেন, কবিরাজ, আমাকে ভয় না দেখিয়ে নিজের কথা ভাব। আমি খুশিকে পছন্দ করি, আমি ওকে ছেড়ে যাব না, আমার যা হয় হোক। তুই কি সত্যি যাবি না ভাবে বল। তখন আলিফ বললেন, এটাই শেষ কথা, খুশিকে ছেড়ে যাব না। তখন কবিরাজ আবারও চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়ে সামনে থাকা আগুনে ফু দিলেন। এদিকে তখনই সেখানে আসলেন ভয়ঙ্কর এক জিন। সেই জিনটা এসে আলিফ জিনের সাথে যুদ্ধ শুরু করলেন। শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। ওদের দুজনের মাঝে যুদ্ধ শুরু হবার পর আলিফ জিন কবিরাজের জিনের সাথে পারছিলেন না। কবিরাজের জিনটা অনেক শক্তিশালী, তাই কবিরাজের জিন আলিফ জিনকে আঘাত করতে করতে আহত করে ফেললেন। সেই জিন আলিফ জিনকে আহত করে মেরে ফেলবে, এমন সময় সেখানে আসলেন আলিফ জিনের বন্ধু। আলিফ জিনের বন্ধু এসে কবিরাজকে বললেন, কবিরাজ, আলিফকে ছেড়ে দে, ও আর কোনোদিন খুশির কাছে আসবে না। তখন কবিরাজ আলিফকে উদ্দেশ্য করে বললেন, আলিফ, তোমার বন্ধু কি বলে, তোকে কি একটা সুযোগ দিব? তুই কি খুশির জীবন থেকে চলে যাবি? তখন আলিফ জিন বললেন, হ্যাঁ, আমার খুশির জীবন থেকে চলে যাব, এতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু আমি ওকে ছেড়ে চলে যাব। তখন কবিরাজ বললেন, ঠিক আছে, যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু এরপর কোনোদিন খুশির কাছে আসলে আর সেদিন রক্ষা পাবি না। খুশির মা বাবা ওকে বিয়ে দিবে, কোনো ঝামেলা যেন না হয়। যা, এখন চলে যা।
কবিরাজের কথায় আলিফ জিনের বন্ধু আলিফ জিনকে সেখান থেকে নিয়ে চলে গেলেন। এদিকে তখন খুশির বাবা ও মেম্বারের ছেলে খুশি হয়ে কবিরাজকে তার পাওয়া টাকা বুঝিয়ে দিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। বাড়ির দিকে যাওয়ার সময় খুশির বাবা বললেন, তা বাবা, জিনের সমস্যা তো এখন মিটে গেল, এখন কি করবা? বিয়ের দিন কবে নেওয়া যায়? তখন মেম্বারের ছেলে বললেন, 3 দিন পর নিন, আর দেরি করে লাভ নেই, আমি বাবার সাথে কথা বলবো, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, তাহলে এটাই ফাইনাল, 3 দিন পর বিয়ে। কথাটা বলে বাড়িতে চলে গেলেন মেম্বারের ছেলে। এদিকে তখন খুশির বাবাও চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে খুশির মাও খুশিকে সব খুলে বললেন। বাবা বললেন, জিনের ঝামেলা শেষ, কবিরাজের জিন আলিফ জিনকে অনেক আঘাত করছে, নিজের জীবন বাঁচাতে আলিফ জিন মাফ চেয়ে চলে গেছে, ও আর আসবে না। এদিকে আমরা 3 দিন পর বিয়ে দিব খুশির। এরকমই কথা ফাইনাল হলো মেম্বারের ছেলের সাথে। বাবার কথায় খুশির কেন জানি মন খারাপ হলো। ও মন খারাপ করে চলে গেলেন ঘরে। খুশি ঘরে যাবার পর শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, নিশ্চয়ই আজকে আলিফ জিনের অনেক কষ্ট হয়েছে। এসব কথা ভাবতে ভাবতে মন খারাপ করে ঘুমিয়ে গেলেন খুশি। এদিকে রাত পেরিয়ে দিন হলো। অন্য সময় রাত হলে খুশির কাছে আলিফ জিন আসে, কিন্তু গতকাল রাতে আলিফ জিন আসেনি। দিন হওয়ায় খুশির মা খুশিকে বলেন, মা খুশি, 2 দিন পর তোর বিয়ে, তোর বাবা বলছিল আজকে বিকালে তোর যা যা লাগে সব কিছু কিনতে। তোর বাবা বাহিরে গেছে, এসে বিকালে আমাদের নিয়ে যাবে কেনাকাটা যা যা লাগে করতে। মায়ের কথায় খুশি বাহিরে চলে গেলেন চাচাতো বোন প্রিয়ার কাছে। ওখানে গিয়ে প্রিয়া সহ বসে কিছুক্ষণ গল্প করলেন। তখন প্রিয়া বললেন, তোর বিয়ে হয়ে যাবে, এখন থেকে একা একা আড্ডা দিতে হবে। প্রিয়ার কথায় খুশি বললেন, আমি তো আর একবারের জন্য চলে যাব না, তাই না? মাঝে মধ্যে তো আসব, তখন তো ঠিকই আড্ডা দিতে পারবো, তাই না? এভাবে বেশ কিছুক্ষণ গল্প করে বাড়িতে আসলেন খুশি। এরপর গোসল করে দুপুরে খেয়ে কিছুক্ষণ আরাম করে বিকালে চলে গেলেন মা বাবার সাথে নিজের জন্য কেনাকাটা করতে। মার্কেটে যাবার পর কেনাকাটা করে রাতের দিকে আসলেন বাড়িতে। বাড়িতে এসে সবকিছু রেখে রাতের খাবার খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন খুশির বিয়ে উপলক্ষে যাদের দাওয়া করা হয়েছিল তারা আসতে শুরু করছেন। ওদিকে মেম্বারের ছেলের বিয়ে, তাই মেম্বার সাহেব বড় করে আয়োজন করছে। খুশির বাড়িতে আয়োজন কম হলেও মেম্বারের বাড়িতে আয়োজন বড় করে হচ্ছে। আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তার মাঝে আনন্দে সেই দিনটা কেটে গেল। দিন শেষে আসলো রাত। রাত হলে খুশি ওর ঘরে গিয়ে শুয়ে পড়লেন। পরের দিন মেম্বারের ছেলের সাথে খুশির বিয়ে। খুশি ঘুমিয়েছে, ওদিকে আত্মীয় স্বজনরা আনন্দ করছে। কাল বাড়িতে বিয়ে, সবাই আনন্দে করে রাত গভীর হলে ঘুমিয়ে গেলেন। প্রিয় লিসেনার, কি ভাবছেন? রাত পেরিয়ে সকাল হলে খুশির বিয়ে হবে, কিংবা আলিফ জিন এসে বিয়ের আগে খুশিকে ধরে নিয়ে যাবে? না, এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। যে ঘটনাটা ঘটছে এটা কেউ আশা করেননি, কেউ বিশ্বাস করবেন না। কি সেই ঘটনা? চলুন জেনে নেই। রাত পেরিয়ে সকাল হলো। সকাল হলে খুশির মা খুশির দরজার সামনে গিয়ে ডাকতে লাগলেন, মা খুশি ওঠ, আজকে সকাল সকাল উঠতে হবে। মায়ের ডাকে খুশি কোনো উত্তর দিলেন না। তখন খুশির মা আবারও ডাকতে লাগলেন। বারবার ডাকার পর যখন খুশি কোনো উত্তর দিলেন না, তখন খুশির মা খুশির বাবাকে ডাকলেন। তখন খুশির বাবা সহ আত্মীয় স্বজনরা এসে ডাকতে লাগলেন, কিন্তু খুশি দরজা খুলেন না। খুশি দরজা না খোলায় কোনো উপায় না পেয়ে সবাই মিলে দরজা ভেঙে ফেলল। সবাই মিলে দরজা ভেঙে ভিতরে এসে দেখলেন খুশি বিছানায় শুয়ে আছে। তখন খুশির মা খুশির কাছে গিয়ে ওর শরীরে হাত দিয়ে ঝাঁকি দিয়ে বললেন, মা খুশি, উঠ মা। কিন্তু তখনও খুশি কিছু বললেন না। এদিকে খুশির শরীর বরফের মতো ঠান্ডা দেখে খুশির মা বলেন, এই খুশির বাবা, খুশির শরীর এরকম ঠান্ডা কেন? তখন খুশির বাবা খুশির হাত ধরে ও নিঃশ্বাস চেক করে হাউমাউ করে কান্না করতে করতে বললেন, আমাদের মেয়ে খুশি আর বেঁচে নেই, ও মারা গেছে। কি? খুশি মারা গেছে? কথাটা বলে সবাই কান্না শুরু করলেন। সবার কান্নায় আশপাশের সবাই দৌড়ে আসলেন। সবাই এসে অনেকেই খুশিকে দেখে বললেন, সত্যি খুশি মারা গেছে। যে বাড়িতে আজ বিয়ের আনন্দ হবার কথা, সেই বাড়িতে শুরু হলো দুঃখ। খুশি মারা গেছে। ওদিকে এই খবর মেম্বার সাহেব পাওয়ার পর ওরা সবাইও চলে আসছে। যুবতী একটা মেয়ে মারা গেল, তার বিয়ের দিনে কে কান্না ধরে রাখতে পারে? সবাই কান্না করছে। কিন্তু আবেগ দিয়ে তো প্রিয় মানুষকে ধরে রাখা যায় না, কিন্তু নিয়ম কিছু সত্য আমাদের মেনে নিতে হয়। খুশির মারা যাওয়ার কয়েক ঘন্টা পর ওর জানাজা পড়িয়ে দাফন করা হয়। খুশিকে মাটি দেয়া শেষে খুশির মা বাবা বাড়িতে এসে কান্না করতে থাকে। এদিকে আত্মীয় স্বজনরা সহ মেম্বার সাহেব সবাই খুশির বাবাকে সান্ত্বনা দিয়ে চলে যান।
অনেক আত্মীয়সহ মেম্বার সাহেব চলে যাবার পর খুশির বাবা কান্না করতে করতে বলেন, আমার মেয়ের মৃত্যু নিশ্চয়ই অস্বাভাবিক। এটা স্বাভাবিক মৃত্যু না। রাগের মাথায় আমার মেয়েকে নিশ্চয়ই ওই আলিফ জিন মারছে। আমি ওকে ছাড়ব না, ওকেও মরতে হবে আমার মেয়ের মতো। এই বলে খুশির বাবা মেম্বারের ছেলে সহ আরও দুজনকে একসাথে করে ওই বড় কবিরাজের কাছে পাঠায় আর বলে, ওই বড় কবিরাজ কত টাকা ন্যায় নিবে, ওনাকে আমার বাড়িতে এসে আলিফ জিনকে বন্দী করতে হবে। ওই কবিরাজকে নিয়ে আসো। খুশির বাবার কথায় মেম্বারের ছেলে দুজনকে নিয়ে চলে যায় বড় কবিরাজের কাছে। ওখানে যাবার পর কবিরাজকে বলে নিয়ে আসে খুশিদের বাড়িতে। কবিরাজ আসার পর খুশির বাবা বলেন, কবিরাজ সাহেব, আপনি আসছেন? আপনি সেদিন আলিফ জিনকে ছেড়ে দিয়ে ভুল করছেন। আজ আমার মেয়ের বিয়ের দিন, আর দেখুন আমার মেয়েটা লাশ হয়ে শুয়ে আছে কবরে। আল্লাহ কার মৃত্যু কখন লিখছে কেউ জানে না। আমাদের মৃত্যু যখন তখন হতে পারে, কিন্তু আমার মেয়ে খুশির মৃত্যু আমার কাছে অস্বাভাবিক লাগছে। আমার মনে হয় আলিফ জিন মারছে আমার মেয়েকে। কবিরাজ সাহেব, আপনি খোঁজ খবর নিন। যদি আলিফ জিন আমার মেয়েকে মেরে থাকে তো ওকে মারুন। বিনিময়ে যত টাকা লাগে আমি দিব। আপনি কাজ শুরু করুন। খুশির বাবার কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, আমি আগে আমার জিনের মাধ্যমে খোঁজ নিয়ে দেখি আসলেই আলিফ জিন খুশিকে মারছে কিনা। কথাটা বলে কবিরাজ একটা জায়গায় বসে চোখ বন্ধ করে কি জানি পড়ে ওনার সাথের জিনকে খোঁজ নিতে পাঠালেন। বেশ কিছুক্ষণ পর কবিরাজের জিন এসে কবিরাজকে এমন একটা কথা বললেন যে কথাটা শুনে কবিরাজ সবাই চমকে গেলেন। আপনারাও চমকে যাবেন। কবিরাজের জিন কবিরাজকে সব বলে চলে যায়। এদিকে তখন কবিরাজ সবাইকে অবাক করে দিয়ে বলেন, আপনাদের মেয়ে খুশি তো মারা যায়নি। কি? কবিরাজ সাহেব বলেন কি? আমাদের মেয়ে মারা গেছে, ওকে তো মাটিও দেয়া শেষ। তখন কবিরাজ বলেন, আপনাদের বোবা বানানো হয়েছে। আপনাদের বোকা বানিয়ে আলিফ জিন, আসলে আলিফ জিন আপনাদের মেয়ে খুশির উপর মায়া জাদু তৈরি করার ফলে খুশি বেহুশ হয়ে যায়, আর আপনারা সবাই মনে করেন খুশি মারা গেছে। খুশির উপর মায়া জাদু তৈরি করায় ওর শ্বাস চলছিল না। খুশি নিঃশ্বাস না নেয়ায় আপনারা ভাবছেন ও মারা গেছে, কিন্তু আসল ঘটনা হলো খুশি মারা যায়নি, খুশি বেঁচে আছে এবং জিন রাজ্যে আলিফ জিনের সাথে আছে। আলিফ জিন চাইলে খুশিকে এমনিতে নিয়ে যেতে পারত, কিন্তু তখন আপনাকে হুজুর কবিরাজ ডাকতেন। তাই আলিফ জিন বুদ্ধি করে এই কাজটা করে, যেন আপনারা মনে করেন খুশি মারা গেছে, ওকে কবর দেয়া হয়েছে। কিন্তু আলিফ জিনও ভাবতে পারেনি খুশি মারা যাবার পর আপনারা আমাকে ডাকবেন। আমি শিওর হয়ে বলছি খুশি মারা যায়নি, বেঁচে আছে। কবিরাজের মুখে এই কথা শুনে সবাই তো অবাক হয়ে কান্নাকাটি শুরু করে দেয়। এ যেন আনন্দের কান্না। এদিকে নিজের হাতে মেয়েকে দাফন করছে তাই খুশির বাবা বলেন, কবিরাজ সাব, আপনার কথা তো মিথ্যাও হতে পারে। আপনার কথা তখনই বিশ্বাস করব যখন দেখব আমার মেয়ে কবরে নেই। এখন কবর খুঁড়ে দেখব। খুশির বাবার কথায় কবিরাজ রাজি হয়ে বললেন, ঠিক আছে, দেখুন। তখন খুশির বাবা কয়েকজন নিয়ে কবরের কাছে গিয়ে কবরের মাটি, বাঁশ সহ সবকিছু সরিয়ে দেখেন আসলেই খুশির লাশ কবরে নেই। তাহলে কবিরাজ সত্যি বলছে, খুশি বেঁচে আছে। খুশি বেঁচে আছে জানতে পেরে খুশির মা বাবা কবিরাজকে অনুরোধ করতে থাকেন ওকে যেন ফিরিয়ে নিয়ে আসে। খুশির বাবার অনুরোধে কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এই বলে কবিরাজ তার সাথে থাকা শক্তিশালী দুজন পিশাচ জিনকে পাঠায় আলিফ জিনের থেকে খুশিকে নিয়ে আসতে। কবিরাজের কথায় তার দুজন জিন চলে যায় আলিফ জিনের রাজ্যে খুশিকে নিয়ে আসতে। এদিকে কবিরাজ সহ সবাই অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ কবিরাজের পাঠানো জিন আহত হয়ে ফিরে আসে। ওরা এসে বলে, সম্ভব না, আলিফ জিনের রাজ্যে গিয়ে খুশিকে নিয়ে আসা সম্ভব না। আলিফ জিন যদি মানুষদের দুনিয়াতে থাকতো তখন না ওর সাথে যুদ্ধ করে ওকে মেরে ফেলা যেত, কিন্তু ওর রাজ্যে যাওয়ার পর আমরা আলিফ জিন ও তার বন্ধু জিনের সাথে পারছি। আমাদের ভাগ্য ভালো, আমরা বেঁচে ফিরে আসছি। ওরা আমাদের আঘাত করছিল। আমরা ওকে ফিরিয়ে আনতে পারবো না। শুধু আমরা কেন, কোনো কবিরাজের জিন ওকে ফিরিয়ে আনতে পারবে না যদি আলিফ নিজে থেকে খুশিকে বাড়িতে না নিয়ে আসে। কথাটা বলে কবিরাজের জিনেরা চলে গেলে কবিরাজ খুশির মা বাবাকে সব ঘটনা খুলে বলে। কবিরাজ বলেন, খুশি বেঁচে আছে এটা ঠিক, বেঁচে আছে, ভালো আছে, কিন্তু আমার জিনেরা ওকে নিয়ে আসতে পারবে না। আলিফ জিন যদি খুশিকে নিয়ে আসে তো আসবে,
নইলে খুশি ওখানেই থাকবে। কথাটা বলে কবিরাজ সেখান থেকে চলে যায়। এদিকে খুশির মা বাবা পড়ে যায় চিন্তায়। খুশির মা বাবা অনেক কবিরাজের কাছে যায়, কিন্তু সবাই একই কথা বলে, কেউ খুশিকে ফিরিয়ে আনতে পারে না। এভাবে কয়েকদিন কেটে গেলে মেম্বারের ছেলেও খুশিকে বিয়ে করার কথা ভুলে যায়। ভেঙে যায় খুশির সাথে মেম্বারের ছেলের বিয়ে। খুশির মা বাবাও আর কোনো কবিরাজের কাছে যায় না, কোথাও গিয়ে লাভ হয় না। খুশির মা বাবা এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয়, তাদের মেয়ে বেঁচে তো আছে। এই ভেবে দিন কাটতে থাকে। ওদিকে জিন রাজ্যে আলিফ জিন খুশিকে নিয়ে যাওয়ায় খুশি সব সময় বাড়িতে আসতে চায়, কিন্তু আলিফ জিন বলেন, তুমি আমার বউ, সেই তোমাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চায়, এটা আমি কিভাবে মেনে নিব? জিনের কথায় খুশি বলেন, সেজন্য আমাকে জিন রাজ্যে নিয়ে আসবেন? নিয়ে আসছেন ভালো কথা, এখন তো বাড়িতে রেখে আসুন। না না, তোমাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। তুমি কি জানো তোমার বাড়ির সবাই ভাবছে তুমি মারা গেছো, তোমার দাফন হয়েছে? তোমাকে ওরকমভাবেই নিয়ে আসছি যেন কেউ কখনো না জানে তুমি বেঁচে আছো, কিন্তু শেষমেশ তোমার মা বাবা সহ সবাই জেনে গেল তুমি বেঁচে আছো, আমার কাছে আছো। দেখো, তোমার মা বাবা মেনে নিয়েছে তুমি আমার কাছে আছো, তাই চিন্তা করো না। আমার যদি কখনো মনে হয় তোমার মা বাবার কাছে তোমাকে নিয়ে যাওয়া উচিত, তাহলে নিয়ে যাব। আর হ্যাঁ, তোমাকে কালকে বিয়ে করব। বিয়ের আগেও একবার করছি, কিন্তু তোমার কিছু মনে নেই, তাই আবার করতে হচ্ছে। তুমি যতই না না করো, কান্না করো, কোনো লাভ নেই। আলিফ জিনের কথায় খুশি শুরুতে না না করেন, কিন্তু এতে কোনো লাভ হয় না। কথা মতো পরের দিন আলিফ জিনের সাথে বিয়ে হয় খুশির। খুশির সাথে বিয়ের পর আলিফ জিন খুশিকে নিয়ে জিনরাজ্যে অনেক জায়গায় ঘুরেন, ওকে সুন্দর সুন্দর খাবার খাওয়ান। খুশিকে অনেক ভালোবাসায় ও কেয়ারে রাখেন আলিফ জিন। এভাবে জিনরাজ্যে কেটে যায় 2টা মাস। 2 মাস পর একদিন খুশি কান্না করতে থাকেন। খুশির কান্না দেখে আলিফ বলেন, খুশি, কান্না করছো কেন? তখন খুশি মন খারাপ করে বলেন, মা বাবার কথা অনেক মনে পড়ছে। তুমি কি আমাকে একটিবারের জন্য মা বাবার কাছে নিয়ে যাবে? কিছুদিন থেকে আবার নিয়ে আসবে। খুশির কান্না দেখে মন গলে যায় আলিফ জিনের। তখন আলিফ জিন রাজি হয়ে খুশিকে নিয়ে আসে ওর বাড়িতে। খুশি বাড়িতে আসছে দেখে ওর মা বাবা খুশিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। খুশিও ওর মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। মেয়েকে ফিরে পেয়ে খুশির মা বাবা যেন খুশিতে আত্মহারা। এদিকে আলিফ জিন ওখানে দাঁড়িয়ে ওদের কাহিনী দেখছিলেন। তখন খুশির বাবা আলিফ জিনের কাছে এসে বললেন, তুই আমার মেয়েকে নিয়ে গেছিস কেন? তোকে আজকে ছাড়ব না। খুশির বাবার কথায় খুশি বললেন, বাবা, ও আমার স্বামী, ওকে কিছু করবা না বা বলবা না, যা বলছি তাই করো, একটা কথাও বাড়াবা না। খুশির কথায় ওর বাবা আর কিছু বললেন না। ওরা মেয়েকে তো ফিরে পাইছে, এতেই অনেক খুশি। আলিফ জিন খুশিকে নিয়ে আসার পর অদৃশ্যভাবে খুশির বাড়িতে থাকেন। খুশি আর ও মা বাবা ছাড়া বাইরের কোনো মানুষ আলিফ জিনকে দেখে না। এভাবে খুশিদের বাড়িতে কেটে যায় 2টা দিন। এই 2 দিনে খুশির মা বাবা আলিফ জিনকে কিছু বলে না। 2 দিন পর এক রাতে খুশি ও আলিফ জিন বসে গল্প করছে ঘরে। এমন সময় হঠাৎ করে ঘরে ঢুকে পড়েন একজন কবিরাজ। কবিরাজকে দেখে আলিফ জিন সেখান থেকে বাতাসে মিশে চলে যাবে, কিন্তু আলিফ জিন সেখান থেকে চলে যেতে পারে না। এমন সময় কবিরাজ বলেন, কোথায় পালানোর চেষ্টা করছিস? এই পুরো বাড়িটা বন্ধ করে দিয়েছি আমি, তুই এখান থেকে পালাতে পারবি না। তোকে বাঁচাতে ওই বাড়িতে কেউ ঢুকতে পারবে না, তোকে এখন বন্দী করব আমি। কবিরাজের কথায় আলিফ জিন খুশির মা বাবাকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কেন এমন করছেন? খুশি ও আমি বিয়ে করছি, বিয়ে করে সুখেই আছি। আমি তো আপনার মেয়েকে কখনো কষ্ট দেইনি, না আপনাদের কোনো ক্ষতি করছি। আপনারা কেন আমাদের আলাদা করার চেষ্টা করছেন? দেখুন, দয়া করে এসব বন্ধ করুন। খুশি তো আমার সাথে ভালো আছে। আলিফ জিনের কথায় খুশির বাবা বললেন, কে বলল খুশি তোর সাথে ভালো আছে? তুই জানিস এই কবিরাজ কার কথায় আসছে? খুশির কথায় তোকে আমরা খুশির কথাতে বন্দী করছি। খুশির বাবার কথায় আলিফ জিন অবাক হয়ে খুশির দিকে তাকালে খুশি মাথা নিচু করে বললেন, আমাকে মাফ করে দিও আলিফ, বাড়িতে আসার জন্য তোমার সাথে অভিনয় করছি। তোমার সামনে কান্না না করলে আমাকে বাড়িতে নিয়ে আসতা না। আমার কিছু বলার নেই, শুধু এটাই বলবো, আমাকে মাফ করে দিও। কথাটা বলে সেখান থেকে অন্য ঘরে চলে গেলেন খুশি। এদিকে তখন খুশির বাবা বললেন, কবিরাজ সাহেব, ওকে বন্দী করুন। খুশির বাবার কথায় কবিরাজ আলিফ জিনকে বন্দী করার কাজ শুরু করলেন। তখন কান্না ভরা চোখে দাঁড়িয়ে রইলেন আলিফ জিন। ও যেন হাসি মুখে বন্দী হচ্ছে। খুশির কথায় অনেকটা কষ্ট পাইছে।
আলিফ জিন খুশি মনে বন্দী হয়ে গেলেন কবিরাজের হাতে থাকা বোতলে। কবিরাজ বন্দী করে নিয়ে গেল আলিফ জিনকে। এদিকে অন্য ঘরে যাওয়ায় কেন জানি মনের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো খুশির। খুশি সে রাতে খাবার না খেয়ে নিজের ঘরে এসে শুয়ে রইলেন। অন্যদিন রাতে শুয়া থাকার একটু পর ঘুম চলে আসলেও সে রাতে ঘুম আসছিল না। খুশির তখন মনে পড়তে লাগলো আলিফ জিনের সাথে কাটানো দিনগুলার কথা। আলিফ জিন কত ভালোবাসে, জিনরাজ্যে থাকার সময় কত কেয়ার করছে। এসব কথা মনে হতে খুশির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। খুশি তখন বুঝতে পারলেন আসল ভালোবাসার আলিফ জিনকে। রাত যত যাচ্ছিল খুশির বুক ফেটে তত কান্না চলে আসছিল। খুশি বুঝতে পারলেন ও ভুল করছে। ও কালকে ওই কবিরাজের কাছে যাবে আর বলবে আলিফ জিনকে ছেড়ে দিতে। এই ভাবনা মতো সে রাতে না ঘুমিয়ে কাটিয়ে দেন। এদিকে পরের দিন সকাল হলে খুশি ওর মা বাবাকে বলে, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আলিফ জিনকে মুক্ত করাবো, ওর সাথে সংসার করব, বাবা আমাকে কবিরাজের কাছে নিয়ে চলো। খুশির কথায় ওর বাবা বললেন, এসবের মানে কি? তুই ওকে বন্দী করালি, তুই মুক্ত করবি, তোর যা ভালো মনে হয় কর গিয়ে, আমরা আর যেতে পারবো না। মা বাবা রাজি না হওয়ায় খুশি একাই চলে গেলেন কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে বললেন, কবিরাজ সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি আলিফ জিনকে মুক্ত করে দিন। খুশির কথায় কবিরাজ বললেন, তা তো আর হবে না, কারণ আমি আলিফ জিনকে বোতলবন্দি করার পর সেই বোতলটা নদীতে ফেলে দিছি। আলিফ জিন এখন নদীর তলদেশে ভাসতে ভাসতে কোথায় গেছে কে জানে। এই কথা শুনে খুশি কান্না করতে করতে বলেন, এখন তাহলে কি হবে? আপনি দেখুন না আলিফকে মুক্ত করতে পারেন কিনা। তখন কবিরাজ বললেন, আমি কেন? কোনো কবিরাজ আমার জানা মতে ওকে মুক্ত করাতে পারবে না। কবিরাজের সাথে থাকা জিনও পারবে না। যদি কোনোদিন কোনো মানুষ বোতলটা জালে পেয়ে ভেঙে ফেলে তখন মুক্ত হবে, তার আগে সম্ভব না। কবিরাজের কথায় কান্নায় ভেঙে পড়েন খুশি। খুশির কান্না করতে করতে বাড়িতে চলে আসেন। এই ঘটনার পরের দিন খুশি অনেক কবিরাজের কাছে যায়, কিন্তু কোনো কবিরাজ আলিফের সন্ধান দিতে পারে না। খুশি অনেক খোঁজাখুঁজি করে, যখন কোনো লাভ হয় না তখন খুশি জানতে পারেন একজন হুজুরের কথা। হুজুরের কথা শুনে দুদিন পর খুশি চলে যায় সেই হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে সালাম দিয়ে সব ঘটনা খুলে বলেন। সব শুনে হুজুর বলেন, দেখো মা, এটা সম্ভব না। বন্দী হওয়া জিনের খোঁজ ও ওকে মুক্ত করা এত সহজ না। তুমি চলে যাও, তোমার ভাগ্যে থাকলে কোনো একদিন হয়তো ওকে ফিরে পাবে, নইলে পাবে না। হুজুরের কথায় খুশি প্রচণ্ড কান্না করতে থাকে আর বারবার অনুরোধ করতে থাকে। খুশির কান্না ও পাগলামি দেখে হুজুর বলেন, তুমি কান্না করো না, আমি দেখি আল্লাহর রহমতে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে হুজুর তার একজন জিন ছাত্রের বাবাকে ডাকলেন। ডাক দিয়ে আলিফ জিনের বিষয়ে সব খুলে বলে বললেন, কোনো উপায় কি আছে? তখন সেই জিন বললেন, হুজুর, এটা অনেক কঠিন একটা কাজ। এসব কাজ বিশেষ ক্ষমতাধর কিছু জিন ছাড়া অন্য জিনেরা করতে পারে না। আমি আপনার সম্মানের কথা ভেবে সেরকম একজন জিনকে অনুরোধ করব যেন আলিফ জিন বন্দি থাকা বোতলটা আপনার কাছে নিয়ে আসে। তখন হুজুর বলেন, আমার কাছে না এনে এই মেয়েটার কাছে নিয়ে আসলে হবে। আপনি যান আর ওই জিনকে বলেন সে যদি বোতলটা পায় তো ওই খুশি নামে মেয়েটার কাছে যেন পৌঁছে দেয়। হুজুরের কথায় সেই জিন চলে গেলে হুজুর খুশিকে বলেন, শোনো মা, তুমি এখন বাড়িতে যাও। তোমার কাছে কোনো জিন এসে যদি বোতল দেয় তো বিসমিল্লা বলে সেই বোতলের মুখ খুলবা, তাহলে আশা করি তোমার আলিফ জিন মুক্ত হবে। হুজুরের কথায় হাসি মুখে বাড়িতে চলে আসে খুশি। বাড়িতে আসার পর অপেক্ষা করতে থাকে কখন কোন জিন আসে। অনেক অপেক্ষার পর সেদিন রাতের বেলা, মধ্যে রাতের দিকে খুশির দরজায় কেউ কড়া নাড়ে। দরজায় আওয়াজ পেয়ে খুশি দরজা খুলে দেখেন বাহিরে কেউ নেই, কিন্তু দরজার সামনে একটা বোতল রাখা। বোতলটা দেখে খুশি ওটা হাতে নিয়ে হুজুরের কথা মতো বিসমিল্লা বলে বোতলের মুখ খুলে ফেলে। বোতলের মুখ খোলার পর সেখান থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসে আলিফ জিনের রূপ নেয়। আলিফ জিনকে দেখে খুশি দৌড়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। খুশি কান্না করে বলতে থাকে, মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি, শেষবারের মতো মাফ করে দাও। খুশির কান্না ও আকুতি দেখে আলিফ জিন খুশিকে মাফ করে দেন আর ভালোবাসে আপন করে নেন। এই ঘটনার পর খুশির মা বাবাও একসময় ওদের মেনে নেন। এরপর খুশি ও আলিফ জিন দুজনের সুখে সংসার করতে থাকে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আলিফ জিন ও খুশির এই ঘটনাটি? কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম লিসেনার, আজকে আমি আপনাদের মাঝে
যে ঘটনা নিয়ে এসেছি এই ঘটনাটি পাঠিয়েছেন বগুড়া জেলার কাহালু থানা দুগরাপুর ইউনিয়নের আলী হাসান নামে একটি ছেলে। আলী হাসান বলেছেন তার 4টা বন্দুক নিয়ে কাহিনী। 4টা বন্ধু লেখাপড়া শেষে পরীক্ষা শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেয় বেড়াইতে যাবে। এটা নিয়েই আজকের এই ঘটনাটি। চলুন শুরু করা যাক আলী হাসান ভাইয়ের লেখাটি। 4টা বন্ধু পরীক্ষা শেষ বেড়াইতে যাবে, কোথায় যাবে বুঝতে পারতেছে না। এই জন্য এরা একটা সন্ধ্যায় মিটিং দেয়। মিটিং দেওয়ার ক্ষেত্রে চা নাস্তা সব কিছু শেষ করে ওই টেবিলে বসে থেকে আড্ডার সাথেই ওরা সিদ্ধান্ত নেয় কোথায় যাবে বেড়াইতে। তো এরকম করতে করতে এক বন্ধু উঠে বলে, চল তাহলে আমরা সুন্দরবনে যাই। তো সুন্দরবনে যাওয়ার জন্য অনেক টাকার দরকার। 4টা বন্ধু তাদের মাঝে সমান সমান টাকা নেই। এরই মাঝে আলী হাসান ওর কাছে একটু টাকা বেশি থাকে। তে বলল, আচ্ছা সমস্যা নেই, যদি টাকা পয়সা শর্ট থাকে তাহলে সেটা দেখে নেব নি। 4টা বন্ধু যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। পরের দিন যেদিন মিটিং করে পরের দিন মার্কেট করবে, তার পরের দিন রওনা দিবে। হ্যাঁ, কথা যা কাজ তাও। পরের দিন সকাল 10টার দিকে 4 বন্ধু এক জায়গায় হয়, বগুড়া শহরে চলে যায় মার্কেট করার জন্য। তারা 4টা বন্ধু প্যান্ট শার্ট যা যা লাগে যাবতীয় জিনিস কিছু কিনে নেয়। নেওয়ার পরে তখন আলী হাসান বলে, তাহলে আমরা একবারে টিকিট কাটি। তখন আরেক বন্ধু বলতেছে, আমরা ট্রেনে যাব, আমরা একটু ভবনে যাব, যেহেতু 4 জনে আর আমি যাব ট্রেনে যাব, ঢাকা থেকে ট্রেনে যাব, তাহলে তুই ঢাকার টিকিট কাট। তাহলে আলী হাসান বলল, তাহলে আমরা ঢাকার টিকিট কাটবো ঠিক 7টা, সন্ধ্যা 7টা। তাহলে বলতেছে আজকে মার্কেট করলাম, পরের দিনকের ঠিক 12টায় টিকিট কাটবো বাসের, বগুড়া থেকে। 4 বন্ধু চলে আসে। সেই দিন পার হয়ে যায়, রাতে সব ব্যাগ বুক গুছে নেয়। নেওয়ার পর সকাল 10টা 11 পর্যন্ত আড্ডা দেয়। দেওয়ার পরে ওরা সবাই চলে যায় গোসল করার জন্য। যাই যার মনে বাড়ি চলে গেল, গোসল করলো, ফ্রেশ হলো, ব্যাগ গুছে নিল। ঠিক 12টার মধ্যে হাজির হলো এক জায়গায় 4 জন। এটা সিএনজি রিজার্ভ করে নেয়। নেওয়ার পর চলে যায় বগুড়া শহরে। ওখান থেকে বাজে 2টা বাজে ওঠার পর ওখান থেকে ঢাকায় রওনা দেয়। রওনা দেওয়ার ক্ষেত্রে ঢাকা স্টেশনে যাওয়ার জন্য ওদের ঠিক 5:30 বেজে গিয়েছে। ওই সময় নেমেছে, নামার পর রেল স্টেশনে চলে গেছে। যাওয়ার পর ওদের টিকিটটা কম্পিউটার দোকান থেকে বের করে নিয়েছে। ট্রেন 7টায় হাজির হলো। তখন তারা ট্রেনে উঠলো। ওঠার পরে যার মনে সিটে বসে থেকে মোবাইল টিপতেছে এবং ওরকে মনের মধ্যে আনন্দ একটাই, ওরা চলে যাবে সুন্দরবনে। সুন্দরবনে যাওয়ার জন্য ওরা চলে যায়। যাওয়ার পর ঠিক সকালে ট্রেনটা থামে। ট্রেন থেকে নামার পর ওদের যাইতে হবে, একটা সিএনজি নিতে হবে। 4 জন একটা সিএনজি রিজার্ভ করে নেয় এবং একটি ভেলায় চলে যায়। যাওয়ার পর একটি ভেলা ওরা ভাড়া নেয়। নেওয়ার পরে ওখানে থাকে। ওখান থেকে পরের দিন সকাল 8টা-9টার দিকে বের হয় বেড়ানোর জন্য। সারাদিন বেড়ে আবার চলে আসে। তো 4 বন্ধু পরের দিন সেই সারা রাত জার্নি করে গেছে। 12টা পর্যন্ত ঘুম পারে। ঠিক 12টার দিকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বেড়াইতে বের হয়। 4 বন্ধু ঢুকঢুক করে বেড়াচ্ছে এবং সুন্দরবনের ভেতরে ওরা এখনও ঢোকেনি। ওরা সিদ্ধান্ত নেয় আমরা কালকে সুন্দরবনের ভেতর ঢোকার চেষ্টা করব, মানে দেখব। আশপাশে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একসময় একটা জঙ্গলের মাঝে সবুজ নামে একটি বন্ধু, ওই বন্ধুটা দেখতে পারে একটা বৃদ্ধা বসে থেকে কান্না করতেছে। তখন আলী হাসানকে বলে, আমি কিছু টাকা দিয়ে আসি। তখন আলী হাসান বলে, কই যাবি আবার? তাই বলার পরে ওরা 3 জন হয়ে গেল। 3 জন বন্ধু 3 জনের মতো সবুজ চলে গেছে ওই বৃদ্ধাকে কিছু টাকা দেওয়ার জন্য। যাওয়ার পর 100 টাকা দিছে। দেওয়ার পর ওই বৃদ্ধাটা টাকা নেওয়ার জন্য রাজি হয়নি। টাকা লাগবে না। তা আপনি এখানে বসে আছেন কেন? বলতিছে, আমার কেউ নেই, আমি একা, এই জন্য আমি বসে আছি। তে তুমি, টাকা লাগবে না বাবা, তোমার জন্য দোয়া করি, তোমরা ভালো থেকো।
সাবধানে থেকো। এ কথা বলে তুমি এখন চলে যাও। সবুজ তখন চলে আসে। আলী বলে, এই তোরা কোথায় গেছিলি? তো আলী হাসানের এ কথা শুনে বলে, আমি তো গেছিলাম একটা বৃদ্ধাকে একটু সাহায্য করার জন্য। তখন সবাই তিনজন বলতেছে, যাক ভালো একটা কাজ করছো, আই। তখন সবুজ স্যার এ কথা কাউকে বলে না, চারজন আবার আড্ডা দিতে শুরু করে। যায় বেড়াইতে, নদী আছে, নদীর পাড়ে ঘোরে, ঘোরাফেরা করতে 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 এক সময় ওই নদীর পাড়ে একটি কান্না শুনতে পায় সবুজ। তখন আস্তে আস্তে এগিয়ে যায়, যাওয়ার পর দেখে একজন কান্না করতেছে। তখন ওই কান্নাটা দেখে 1 পা 2 পা করে আস্তে আস্তে ওই কান্না করার ওই ব্যক্তির কাছে যাচ্ছে। যাওয়ার পথে দেখে কান্নার হঠাৎ করে থেমে যায়। আলী হাসান ডাক দেয়। সবুজ ঘোরার পর বলতেছে, যাচ্ছি, একটু দাঁড়া। তাই করার পর সবুজ যখন আবার চোখ দেয়, তখন দেখে ওই কান্না করে মানুষটা আর নেই। এই মাত্র তো এখানে ছিল, আমি শুধু ঘাড় ঘুরাইলাম আর কোথায় গেল? তখন সবুজ ভাবলো হয়তো বা সবুজকে দেখে একটু ভয় পাইছে, এই জন্য ওখান থেকে পালিয়ে চলে গেছে। সবুজ চলে আসে বন্দুকের মাঝে। তখন তারই মধ্যে মোকাদ্দেস নামে একটি বন্ধু ছিল। তো বলে, সবুজ তোর কি সমস্যা, কি তুই থাকা থেকে হারিয়ে যাস কেন, কোথায় যাস? বলে, আমি এখানে একজন কান্না করলো, তাকে একটু করতে গেছিলাম। তখন আলী হাসান বলে, ও তুই একে সাহায্য করতে গেছিলি, করছিস? বলে, না আমি তো করতে পারিনি, আমি তো তখন কথা বলি তখন চলে যায়, দৌড় কই জানি চলে গেছে জানি না। এরকম করতে করতে ঠিক 7টা বেজে যায়, 7টা 8টা এই সময়। আর শহরে দেখেন 7টা 8টা কিন্তু রাত না। তখন ওরা বসে থাকে এক জায়গায়, বসতে থেকে তখন হঠাৎ করে সবুজের চোখে পড়ে একটা সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সবুজ তখন ভাবে, এত সুন্দর মেয়ে রাত 8টার দিকে এখানে কি করে? তখন ভাবলো শহরে তো মানুষ, মেয়েরা ঘরে ফেরে অনেক রাত পর্যন্তই। তো সবুজ বসে থাকতে পারলো না, কেমন জানি ওই মেয়েটা সবুজের দিক তাকায় এবং সবুজও তাকাচ্ছে, মনে হচ্ছে চোখ দিয়ে সবুজকে ডাকিচ্ছে। সবুজ চলে যায় 1 পা 2 পা করে। এই 3জন বসে থেকে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। তো সবুজের যাওয়া নিয়ে এত করেনি। তখন থেকে সবুজ হেঁটে চলে যাচ্ছে। আলী হাসান ভাবলো, সবুজ কোথায় যাচ্ছে? কেউ নেই তো, কার কাছে যাচ্ছে? তখন মোকাদ্দেস বলল, মনে হয় হাঁটতিছে রে। তো আচ্ছা ঠিক আছে। তখন সবুজ 1 পা 2 পা করে চলে যায় ওই মেয়েটার কাছে, যে বলে, কে আপনি? এত রাতে একা কেন? আপনার সাথে কেউ আসেনি? তখন বলতেছে, আছে, আমার বাবা মা আছে রুমে, আমি একটু বাতাস খাওয়ার জন্য বের হলাম। আপনার বাসা কোথায়? তখন সবুজ বলে, আমার বাসা বগুড়াতে। তখন ওই মেয়েকে বলে, আপনার বাসা কোথায়? বলে, আমার বাসা এখানেই, ওই তো ওখানে। যেখানে দেখে দিয়েছে ওইটা জঙ্গলের দিকে দেখে দিয়েছে। কি ওই জঙ্গলে আপনার বাসা? না, ওই জঙ্গলের পরে বাসা আমার। তো সবুজ বলছে, ও আপনার নাম কি? তখন নাম বলে, আমার নাম শ্রুতি। কথা বলে হালকা হালকা পরিচয় হয়ে যায়, গল্প করে এবং আন্তরিক একটা সম্পর্ক হয়ে যায়। তখন সবুজের মেয়েটাকে দেখে খুব ভালো লাগে, পরীর মতো সুন্দর। তাই বলে মেয়ে বলে, থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাকে মেয়ে চলে যায়, সবুজ চলে আসে। তখন সবুজকে প্রশ্ন করে আলী হাসান, তুই কোথায় গেছিলি? বলে, ওখানে একটা মেয়ে ছিল, অনেক সুন্দর, মেয়েটা মনে হয় মনে হয় পটে গেছে। তো কি বলিস, মেয়েকে পটাছিস তুই? আচ্ছা মনক তুই। এ কথা বলে সব বন্ধু মিলে টিটকারি করে, মজা করে। আচ্ছা তুই যখন মেয়েকে প্রেমে পটাইছিস, তাহলে ওই উপলক্ষে তুই আমাদেরকে সিগারেট খাওয়া। সবুজ চলে যায় সিগারেট আনার জন্য। 4 বন্ধু বসতে সিগারেট খাচ্ছে। রুমে চলে যায়, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে স্বপ্নে সবুজ দেখে ওই মেয়েটা, যেই সুন্দর একটা মেয়েকে দেখছিল, শ্রুতি নামে মেয়েটা। তখন ওই মেয়েটাকে বলে, আচ্ছা তুমি কি আমায় ভালোবাসবে? স্বপ্নে মেয়ে বলতেছে, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর রোমান্টিক একটা স্বপ্ন দেখলে তার কাক না ভালো লাগে। সবুজের ঘুম ভেঙে যায় হঠাৎ করে রাত 4টার দিকে। সবুজ অপেক্ষা থাকে ওই মেয়েটাকে দেখার জন্য এক নজর। ঠিক 4টার পরে সবুজ বাইরে হাঁটার জন্য বের হওয়ার পর দেখে আস্তে আস্তে করে ওই দিকে এগিয়ে গিয়েছে। যাওয়ার পর দেখে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়ের কাছে যায়, আরে শ্রুতি, এত রাতে তুমি এখানে? বলতেছে, আমি একটু বাতাস খাওয়া, ঘুম ভেঙে গেছে, ভালো লাগতেছে, দেখে বাইরে বের হলাম। তুমি কোথায় থাকো?
বলছি শুধু ওই ভিলাই আমরা আমাদের বাসা নিছি, আমরা 4 বন্ধু বেড়াইতে যাচ্ছি। ও 4 বন্ধু একসাথে ঘুরতে যাচ্ছ? বলে হ্যাঁ। 4 বন্ধু তো তোমায় নিয়ে টিটকারি করে মনে হয় না, হাসাহাসি করে? বলছি সে আমাকে হাসাহাসি করে তুমি কেমন জানলা? বলে না, দেখে বোঝা যায় যেহেতু তুমি কালকে ওদের কাছ থেকে চলে যাচ্ছিলে আমার কাছে, অনেকক্ষণ গল্প করলে, অবশ্যই হয়তো বা তোমায় কিছু বলছে। বলে হ্যাঁ, আর বলো না, সবাই দুষ্টু। এরকম বলে ওরা গল্প করার পরে ওখান থেকে চলে আসে সবুজ। সকাল হয়ে যায়, সবুজের মন কিন্তু খুব ফুরফুরা, অনেক মানে মজে আছে। খাওয়া দাওয়া করে দিন মানে করার পরে ওরা সিদ্ধান্ত নেয় বিকালে চলে যাবে সুন্দরবনে ঢুকতে। তখন আস্তে আস্তে 4 বন্ধু সুন্দরবনে ঢুকে যায়। যাওয়ার পরে ওই মেয়েটার সাথে দেখা হয় সবুজের। তখন সবুজ বলে, এই শ্রুতি তুমি কোথায় যাবা? তখন শ্রুতি বলে, আমি তো ঘুরতে যাচ্ছি, বেড়াইতে যাচ্ছি। তখন সবুজ বলে, তুমি কি একা? বলে হ্যাঁ। তাহলে তুমি আমাদের সাথে যোগ দিতে পারো। তখন ওই মেয়েটা 4 জনের সাথে যোগ দেয়। দেওয়ার পরে তখন আলী হাসান বলে সবুজকে, যাক ভালো, দেখতে খুব সুন্দর, বিয়ে কর একবারে। তখন সবুজ হাসে। 4 বন্ধু ওই মেয়েটালে ঘুরতেছে। ঘুরতে 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 সন্ধ্যা নেমে গেছে, আস্তে আস্তে জঙ্গলের গভীরে চলে গেছে। তখন ওই মেয়েটা কোনো কিছু বলে না, ভয় নেই, কিছু নেই। তখন আলী হাসান ভাবে, আচ্ছা এত সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই মেয়েটার বাবা মা কি খুঁজতেছে না? সবুজকে বলে, তাহলে শ্রুতি একা এত রাতে আমাদের সাথে ভয় করতেছে না ওরে? তখন সবুজ বলে, শ্রুতি তোমার কি ভয় লাগিচ্ছে না? রাত হয়ে যাচ্ছে, তুমি বাসায় যাওয়ার কথা একবার বলতেছ না। আরে কিসের ভয়, তোমরা আমার কাছের লোক না? এ কথা বলতে বলতে হঠাৎ করে সবুজ ওকে প্রপোজ করার জন্য যখন যায়, তখন সবুজ লক্ষ্য করে দেখে ওই শ্রুতি অস্বাভাবিক কিছু আরো আচরণ করতেছে। এরকম করতে করতে শ্রুতি যখন এই 4 জনের দিক তাকাইছে, তখন দেখে একটা ভয়ানক একটা চেয়ারের মতো চলে যাচ্ছে শ্রুতির মধ্যে। আলী হাসান বুঝতে পারে এটা সাধারণ কিছু না। তাছাড়া এত রাত হয়ে যাচ্ছে, মেয়েটা পুরোটা জঙ্গল মেয়েটা ঘুরে দেখাচ্ছে, ভয় লাগারই কথা। এটা হতে হতে হঠাৎ করে মুখাদ্দেশ দেখে ওই মেয়েটা মানে হাত কেমন জানি বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। তখন সবুজ যখন লক্ষ্য করে দেখে মেয়েটা অস্বাভাবিক, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি কে? তুমি এত রাত হয়ে গেছে আমাদের সাথে, তুমি আসলে কে? তখন ওই মেয়েটা হে 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 করে হেসে উঠছে। সবাই তো অবাক, ভয়ানক একটা হাসি। তখন দিয়ে ক্ষণিকের মধ্যে মেয়েটা একটা কালো একটা অবয়কের মতো হয়ে গেল। চোখ সাদা সাদা, মনে হয় কালো মুনি নেই। দাঁত লম্বা হয়ে গেল, হাতের শিরা মনে হয় রাক্ষসের মতো হয়ে গেল। চেয়ারটা ক্ষণিকের মধ্যে ভয়ানক চেয়ারা চলে আসলো, অনেক লম্বা হয়ে গেল। সবুজ থেকে ভয়ে পিছন দিক চলে আসলো। 4 বন্ধু ভাবলো, এই আমাদের 4 জন একসাথে থাকতে হবে, আমরা ভয়ানক কিছু পাল্লায় পড়েছি। তখন শ্রুতি নামে ওই ভয়ানক পিশাচটা বলে, তোদেরকে একসাথে আজকে খাবো, আজকে তোরা আমার জালে ফেসে গিয়েছিস। আর সবুজ ওই তো বোকা, ওই তো কিছু বোঝে না। এত রাতে আমি ওই নদীর পাড়ে ছিলাম, বোঝা উচিত ছিল আমি তো কে হতে পারি। আবার সকাল ভোরে আমি ওখানে ঘুরতে গেছিলাম, সবুজ যেখানে যায় সেখানে আমি দেখা দিই, সবুজ চেরও পাইনি। তখন দোয়া দোদ পড়তে থাকে মোস্তাকিম নামে এক বন্ধু। তখন বলে, তোর দোয়া দোদ পড়ে কোনো লাভ হবে না। যখন মোস্তাকিম দোয়া দরুদ পড়ে যখন ফু দেয়, তখন ওই পিশাচটা হালকা দুর্বল হয়ে পড়ে, কাছে আসতে পারে না। তখন মোস্তাকিম বলে, 4 জনে একদিকে দৌড় মারবি, কোনো পিছন দিক তাকাবি না এবং আলাদা হবি না। এই জঙ্গল থেকে বের হতে হবে আমাদের। এক দৌড় মারে, দৌড় মারতে মারতে পিছনে চেয়ে থেকে দেখে ভয়ানক একটা পশুর মতো রূপ নিয়েছে ওই পিশাচটা, পিছন দৌড়াচ্ছে। এরকম দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ও 4 জনের সামনে চলে আসে ওই ভয়ানক পিশাচটা। মোস্তাকিম সামনে চলে যায়, কোরআন তেলাওয়াত এবং দোয়া জোরে জোরে পড়ে ফু দেয়, কাছে আসতে পারে না। এরকম করতে করতে বলে, যদি আমরা 4 জন বাঁচি, একসাথে বাঁচবো, মলে একসাথে মরবো, কেউ আলাদা হবি না। এরকম বলতে বলতে একটা দৌড় মারে জঙ্গলের ভেতর দিয়ে। যাতে 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 দেখে ছোট একটা মাটির রাস্তা, ওখানে উঠে পড়ার সাথে দেখে ওই যে একটা বৃদ্ধা, যাকে সবুজ টাকা দিতে গিয়ে সাহায্য করার জন্য গেছিল, সে বৃদ্ধার সাথে দেখা। তখন বৃদ্ধাটা বলে,
তোরা এদিক কেন আসছিস, তোরা এদিক কেন আসছিস, হ্যাঁ কে নিয়ে আসছিস তোদের এদিকে? তখন বলতেছে, দেখুন দেখুন আমরা খুব বিপদে পড়ছি, আমাদের একটু বাঁচান, বলেন আমরা কোন দিকে যাব? আমাদের পিছনে ভয়ানক একটা জিন পড়েছে, আর আমাদেরকে মায়ায় ফেলে আমাদেরকে জঙ্গলে গভীরে নিয়ে গিয়েছিল, আমরা এখান থেকে কোনো রকম বেঁচে এখানে আসছি। তখন ওই বৃদ্ধরা বলে, তোরা এখনও নিরাপদ পথে যাসনি, জঙ্গলটা আরও দূরে, তোরা এই রাস্তা দিয়ে এই দিক সোজা দৌড় মারবি, পেছন দিক তাকাবি না, এটা কি সেটা আমি দেখতেছি। তখন ওই 4 বন্ধু এক দৌড় মারে, মারতে মারতে সবুজের পায়ে কাটা ফোটে, সবুজ দৌড়তে পারে না। তখন ওই 3 বন্ধু মিলে সবুজকে ধরে দৌড়ে নিয়ে যায় পাকা রাস্তায়। যাওয়ার পরে 4 জন বন্ধুই অজ্ঞান হয়ে পড়ে যায়, কারো জ্ঞান থাকে না। এরই মাঝে মুস্তাকিম হঠাৎ করে ওঠার পরে 3 জনের চোখ মুখে পানি দেয়। দেওয়ার পর ওখানে ওই এলাকার কিছু মানুষ জড়ো হয়ে যায়। যাওয়ার পর 4 জনের থেকে সমস্ত ঘটনা খুলে শোনার পর সবাই নিয়ে যেয়ে তাদের ভেলায় রেখে দিয়ে আসে। বলে, তোমরা আর রাতে কখনো বের হবে না। সেই রাত আর বের হয় না, 4 জনে ঘুম পারে না, জেগে আসছিল। মোস্তাকিমের সাহসে সবাই ছিল, কেননা মোস্তাকিম সবার একটু সাহসী। এটা হওয়ার পরে সবুজকে সবাই গাল দিয়ে থাকে, তুই ভয়ানক একটা জিনের পাল্লায় পড়ছিস, এত সুন্দর মেয়ে, তুই মেয়ে পড়ে তুই সব কিছু ভুলে গিয়েছিস, বল তুই মেয়েকে কোথায় কোথায় দেখছিস? তখন সবুজ বলে, তোরা যখন 3 জন ওই নদীর পাড়ে ছিলি, আমি তখন ওই দিকে চলে গেছিলাম, ঠিক 10-15 মিনিট পরে আসছিলাম, ওই মেয়ের সাথে কথা বলে যাচ্ছিলাম, এই উপলক্ষে তোরা বিড়ি খাইছিলি, মনে আছে? বলছে, হ্যাঁ। কোথায় এটাই সেই মেয়ে। পরের দিন সকালে 4টার দিকে আমার ঘুম ভেঙে যায়, আমি বাহিরে হাঁটার জন্য বের হই, তখন ওই মেয়েটা আমার সামনে পড়ে, ওই মেয়েটার সাথে তখন গল্প করি এবং ওখানেও আমি ছিলাম। আমি জানি না ওই মেয়েটা মেয়ে না, একটা ভয়ঙ্কর জিন। এখন তো এই সব কিছু কথা মনে পড়ে আমার গায়ে লোম খাড়া হয়ে উঠতেছে। আমি একটা ভয়ানক জিনের সাথে গল্প করছি, আমি ভয়ানক জিনের পাল্লায় পড়ছি, আমি ওর প্রেমে পড়তে লেগেছিলাম। কি মায়া, মায়ায় রূপে 4টা বন্ধুকে ফাঁসিয়ে নিয়ে গেছিল গভীর জঙ্গলে। আল্লাহর অশেষ রহমতে দয়ায় ওরা ওখান থেকে বের হয়ে যাচ্ছে। কি ভাবতেছেন, ঘটনা শেষ? ওই জঙ্গল থেকে বের হয়ে আসেও রেহাই পেল না সবুজ নামের ছেলেটা। ওখানে পরের দিন সকালে অস্বাভাবিকভাবে সবুজ আচরণ করতে শুরু করে। সবুজের চোখ অনেক বড় বড়, শরীরে প্রচুর শক্তি। সবুজ শুধু বলে, ওই জঙ্গলে যাব, জঙ্গলে যাব, জঙ্গলে যাব। মোস্তাকিম হাত দিয়ে ধরে দৌড়াদৌড়ি করে ফু দেয় এবং মোস্তাকিমকে আঘাত করতে থাকে। আঘাত করার পরে মোস্তাকিম যখন খাট থেকে পড়ে যায়, তখন মোস্তাকিম ভয় না পেয়ে আরও জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। একসময় সবুজ নিস্তব্ধ হয়ে খাটের ওপর পড়ে যায়। তখন মোস্তাকিম ভাবে, এখান থেকে আমরা সহজে বের হতে পারবো না, কেননা আমরা যদি বাসায় চলে যেতে রওনা দিই, রাস্তার মধ্যে যদি আমাদের ধরে, তাহলে তো আমাদের ক্ষতি হতে পারে। অতএব এটা এখানেই আমাদের সমাধান করে আমাদের সবার সেফটি নিয়ে যেতে হবে। সবার এই কথা শোনার পরে একটি লোক তাকে একটা কবিরাজের খোঁজ দেয়, ওই জায়গায় সুন্দরবনে দিই। তখন একটা পাহাড়ের কিনারায় একটি ছোট ভাঙা ঘরে একটি কবিরাজ বসবাস করে। সেই কবিরাজের কাছে চলে যায় 4টা বন্ধু। যাওয়ার পর সমস্ত কিছু খুলে বলে। তখন কবিরাজ চোখ বন্ধ করে ঠিক 10 মিনিট পর বলতেছে, তোমাদের কপাল খুব ভালো, এটা ভয়ানক একটা জিন, পিশাচ জিন। এই জিনটা মানুষের রক্ত খায়, আর তোমাদেরকে ছলে বলে কৌশলে মায়ায় ফেলে নিয়ে চলে গিয়েছে এই জঙ্গলে। তোমাদের ভাবা উচিত ছিল, কেননা এত রাতে এত সুন্দরী মেয়ে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাওয়ার কথা একবারও বলতেছে না। তোমরা বুঝতে পারোনি, তোমরা তার মায়ায় বন্দী হয়ে গেছিলা। সবুজকে টার্গেট করছে, ওরই মাঝে তোমাদের 3 জনকে ফাঁসাইছে। মোস্তাকিম অনেক সাহসী দৌড়াদৌড় পড়ে ওই জিনটাকে কাবু করে চলে যাচ্ছে। কিন্তু এরই মাঝে তোমাদের যে একটা বিদ্যার সাথে দেখা হয়েছিল, ওটা কোনো সাধারণ বিদ্যা না, এটা একটা ভালো জিন। ওই জিনটা প্রথম দিন সবুজকে সাবধান করে দিয়েছিল এবং বলছিল, দেখে শুনে থাকিস, সাবধানে থাকিস। ওই জিনটা অনুভব করতে পারছিল ওই পিশাচটা তোমাদের 4 জনকে দৃষ্টি করতেছে। তখন জিনটা দেখছিল, এই জন্য ওই একটা বৃদ্ধার রূপ নিয়ে সবুজকে সাবধান করে দিয়েছে। কিন্তু সবুজ তো ওই মেয়ের প্রেমে মাতাল হয়ে গিয়েছে, বুঝতে পারেনি বৃদ্ধার কথা, সব বুঝতে পারেনি সবুজ। পরের দিন সকালে ওই মেয়েটাই সবুজের ঘুম ভেঙে দিয়েছে। দেওয়ার পর সবুজ বাড়ি আসার পর
দেখা দিয়ে কথা বলে আরও সম্ভাব্য গভীর করে তুলেছে। যাই হোক, তোমাদের ওখানে ক্ষতি করার চেষ্টা করছিল, পারেনি। ওই জিনটার মাধ্যমে, ভালো জিনটার মাধ্যমে তোমরা বের হয়ে আসতে পারছিলা। আর যদি ওই জিনটা না থাকতো তাহলে তোমাদের ওই জিনটাই, পিশাচটাই মায়ায় ও জঙ্গলে আরও গভীরে নিয়ে যেয়ে শেষ করে দিত, তোমাদের চারজনের রক্ত খেয়ে ফেলে দিত। কিন্তু এখন সবুজের সকালে যে অস্বাভাবিক আচরণ, এটা শুধুমাত্র সবুজ না, এটা সবুজের শরীরে ছিল ওই ভয়ানক পিশাচটা, কেননা তোমাদের পিছন এখনও ছাড়েনি। ঠিক 15 মিনিট প্রক্রিয়া করতে থাকে, করতে করতে একসময় শৈলের সবুজের কণ্ঠ অন্যরকম হয়ে যায়। ওই পিশাচটা সবুজের শৈলে হাজির করে হুজুর। করার পরে ওকে প্রশ্ন করা হয়, তুই কেন এদেরকে ডিস্টার্ব করতেছিস? এরা তো বাড়ি অনেক দূরে, বেড়াইতে আছে। তখন ওই জিনটা বলে, ওরা বেড়াতে আছে, বাড়ি অনেক দূরে, আমি সমস্ত কিছু জানি। আর এই 4টা যুবকের রক্ত পান করার আমার ইচ্ছা ছিল, কিন্তু ওই জিনটার জন্যে আমি পারিনি। এই জন্য ওই জিনটাকে আমি মেরে ফেলে দিয়েছি। আর কবিরাজ, তুই আমায় কিছু করতে পারবি না, কেননা তুই যদি কিছু করিস, তুই এখানে একা থাকিস, তখন আমি শেষ করে দেব। তখন ওই কবিরাজটা বলে, তুই আর কাউকে যেন এরকম মায়ায় ফেলে এরকম বিপদে না ফেলাস, সেই ব্যবস্থা আমি করব। এখন দোয়া দরুদ পরে পানির মধ্যে কি জানি ফু দিয়ে ওই পানিটা ছিটে দেয় সবুজের শরীরে। সবুজ ছটফট করে, সবুজের গায়ে প্রচুর শক্তি, এবং ওখানে লাপাইতে থাকে। 3 বন্ধু মিলে ওকে ধরে রাখা হয়েছে, মনে হয় আটকানো যাচ্ছে না। এরকম করতে করতে ঠিক 10-15 মিনিট পর ওই জিনটা সবুজকে ছেড়ে যাওয়ার জন্য রাজি হয়। তখন বলে, আমি এদেরকে ছেড়ে চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন হুজুর বলে, কোনো শর্ত দেওয়া যাবে না। কেন? এই ছেলেরা বেড়াইতে আসছে, আসার পর ব্যায়াম তো মাটি হয়ে গেছে, আর তুই তো এদেরকে ডিস্টার্ব করে মনের মধ্যে ভয় ঢুকে দিয়েছিস। এরা চলে যাবে বাড়িতে, এদেরকে ছেড়ে তুই চলে যা, আর কখনো এদেরকে ডিস্টার্ব করবি না। তুই পাশা জঙ্গলে, গভীর জঙ্গলে তুই থাক, আমি কিছু করব না। আর যদি তুই বাড়াবাড়ি করিস, তাহলে এখনই বোতল বন্দি করে গভীর সমুদ্রে ফেলে দেব। যখন এই বোতল বন্দি করার কথা শোনে, তখন সবুজের মাঝে থাকা ওই জিনটা চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে, হাত পা ধরতে থাকে। তখন কবিরাজ বলে, এই 4 জনের কাছ থেকে ক্ষমা চা, সবার কাছে মাপ চাই। যাওয়ার পর বলতেছে, ঠিক আছে, আমায় শুধু 1 কেজি মিষ্টি দিতে বলেন, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। তখন 1 কেজি মিষ্টি নিয়ে আসে আলী হাসান। আনার পরে ওই মিষ্টিটা সামনে দেওয়ার সাথেই সবুজ মনে হয় ওই 1 কেজি মিষ্টি নিমেষের মধ্যে শেষ করে দিল। তখন ওই কবিরাজ বলে, এটা সবুজ খায়নি, ওটা জিন খেয়েছে। এবং জিন খাওয়ার পর জিন বলতেছে, আমি এতেই খুশি, আমি চলে যাচ্ছি, আমি কথা দিলাম আমি আর আসবো না, কিন্তু এদেরকে সবাইকে এখান থেকে চলে যেতে বলবেন, কেননা এদের যখন আমি সামনে পাবো, তখনই আমার মনের মধ্যে আওয়াজ জাগতে পারে সেই রক্ত খাওয়ার আশা, লালসা। হুজুর বলতেছে, ঠিক আছে, তুই চলে যা, রাস্তে চলে যাবে, কথা দিলাম। ওই জিনটা মাপ এবং ওয়াদা করে ওখান থেকে চলে যায়। সবুজ ক্ষণিকের জন্য ধাম করে পড়ে যায়। চোখ মুখে প্যান দেওয়ার পর সবুজের জ্ঞান ফেরে। সবুজ বলে, শরীর আমার প্রচুর ব্যথা, আমার বিশ্রামের প্রয়োজন। তখন আলী হাসান বলে, তোর বিশ্রাম পরে হবে, এখান থেকে বের হতে হবে আমাদের। ওই কবিরাজকে যথেষ্ট পরিমাণ সম্মানী দেয় এবং কিছু খাবার কিনে দেয়। কবিরাজটা অনেক খুশি এবং ওদেরকে 4টা তাবিজ দেয়, দিয়ে বলে, এই তাবিজটা বাসায় যাওয়া পর্যন্ত রেখে দেওয়া, কেননা রাস্তার মধ্যে ওই পিশাচটা আবার ডিস্টার্ব করলে বিপদ হতে পারে, আর এই তাবিজটা থাকলে কিছু করতে পারবে না। 4 জন 4টা তাবিজ হাতে বাঁধে এবং ওখান থেকে চলে আসে ভেলাই। 4 জনে ব্যাগ গোছায়, ওখান থেকে সিএনজি রিজার্ভ নেয়, একবারে চলে যায় স্টেশনে। ট্রেন পায় না, চলে যায় বাস স্ট্যান্ডে, একবারে ওখান থেকে বগুড়ার বাসের টিকিট কাটে। সেই রাত্রে উঠে পড়ে গাড়িতে। সবুজ ঘুম পাড়তে পারে না, সবুজকে রাখছে মাঝখানে, সবাই বসছে একসাথে সিট নিয়েছে যেন বিপদ না হয়। তখন আল্লাহ নামলে চলে আসে বগুড়াতে। সকালে এসে বগুড়াতে নামে, ওখান থেকে সিএনজি রিজার্ভ করে ডাইরেক্ট বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে সবার মনের মধ্যে ভয়, এবং ওই তাবিজটা 15 দিন ওদের বাসা কাছে ছিল। তারপর থেকে ওদের ওই আর কোনো সমস্যা হয়নি। সবুজ তো আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। তারপরে কলেজ খোলার পর ওরা কলেজ করতে শুরু করছে, এবং এই 4 জনের হাতে ভয়ানক ঘটনা ঘটেছে। আলী হাসান সাথেই ছিল, তিনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি একদম বাস্তব, জিন আছে আমাদের বিশ্বাস করতেই হবে, কেননা আমরা মুসলিম।
পবিত্র কোরআনে উল্লেখ করা আছে জিন আর ইনসান দুজনেরই হিসাব হবে। তাই সবাই সাবধানে থাকবেন, কিছু সাবধানতার ইঙ্গিত পেলে একটু ভাববেন, কেননা এসব পাল্লায় পড়ে জীবনও চলে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।